আচ্ছা। প্রথমে খেয়াল করো আমাদের এই পৌষ্টিকতন্ত্র মোট তিনটা প্রাণীর ক্ষেত্রে আমরা পড়তেছি। পড়তেছি একটা হচ্ছে হাইড্রার পৌষ্টিক পরিপাক, দুই নম্বর হচ্ছে ঘাস ফড়িং এর পরিপাক, আর হচ্ছে মানুষের পরিপাক। এই তিনটা পরিপাকের মধ্যে ডিফারেন্সটা কি বা মিল কি? মানুষের পরিপাক কি বহিঃকোষীয় না অন্তঃকোষীয়? তোমরা যেহেতু মানুষ কম আছো, মাইক্রোফোন অন রেখে কথা বলতে পারো। সবাই মাইক্রোফোন অন রাখো। মানুষের পরিপাক কি বহিঃকোষীয় না অন্তঃকোষীয়? স্যার বহিঃকোষীয়। জি স্যার, বহিঃকোষীয়। হাইড্রার? দুইটাই আছে না? হ্যাঁ, হাইড্রা তো হাইড্রার দুইটাই। আর ঘাস ফড়িং এর? বহিঃকোষীয়। হুম। মানুষ এবং ঘাস ফড়িং এর হচ্ছে বহিঃকোষীয়, হাইড্রার অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় দুটেই। কারণ হচ্ছে মানুষ এবং ঘাস ফড়িং এর খাবারের পরিপাকটা হয় কোষের বাইরে, পাকস্থলীর মধ্যে, আর ওই গহ্বরে আর কি। যাই হোক, এখন আসো আমাদের হচ্ছে পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশ আছে, যেমন মুখ মুখ গহ্বর থেকে শুরু করে অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এরকম বিভিন্ন পার্ট আছে। তারপর তার সাথে অ্যাসোসিয়েটেড কিছু গ্ল্যান্ড আছে, যেমন মুখ গহ্বরে আছে সেলিভারি গ্ল্যান্ড, পাকস্থলীতে আছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। একটা মিনিট। তারপরে ক্ষুদ্রান্ত্রের সাথে রিলেটেড আছে যকৃৎ, অগ্ন্যাশয়, তারপর আন্ত্রিক গ্রন্থি। এগুলো পার্টস টার্টস গুলো আছে। এগুলো মেনলি সাধারণত ওই এমসিকিউর জন্য পড়তে পড়তে হয়। তো আমাদের পৌষ্টিকতন্ত্রের প্রথম পার্ট হলো মুখ গহ্বর, আর মুখ গহ্বরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো দাঁত। তো দাঁত সম্পর্কে বিভিন্ন ধরনের দাঁত আছে মানুষের। একটা হচ্ছে ডাইফায়োডন্ট। এখানে হচ্ছে ডাই মানে হচ্ছে দুই। হ্যাঁ, অর্থাৎ আহ, মানুষের দাঁত দুইবার উঠে। আচ্ছা, ডাইফায়োডন্ট হচ্ছে যাদের দাঁত দুইবার, যেমন মানুষের একবার ওই যে ছোটকালে যে শিশু দাঁত, দুধ দাঁত বলি আমরা, এটা 6 বছর বয়স হওয়ার পর এগুলো পড়ে যায়। তারপর আবার নতুন দাঁত ওঠে। এই কারণে এই ধরনের দাঁতকে বলে ডাইফায়োডন্ট। তো মানুষের আবার দুধ দাঁতের সংখ্যা হলো 20টি, পরবর্তীতে বয়স ভেদে 32টা পর্যন্ত হতে পারে। এই হচ্ছে থ্যাকোডন্ট বলে। মানুষের দাঁতকে আবার থ্যাকোডন্ট বলে। থ্যাকো মানে হচ্ছে গভীর। আমাদের দাঁতের যে রুটটা, এই রুটটা কিন্তু অনেক গভীরে ঢুকে থাকে, এই কারণে মানুষের দাঁতকে থ্যাকোডন্ট বলে। আর হেটারোডন্ট মানে, হেটারো মানে হচ্ছে ভিন্ন ভিন্ন। আমাদের ভিন্ন ভিন্ন 4 ধরনের দাঁত আছে, যেমন ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এই ভিন্ন ভিন্ন 4 রকম দাঁত থাকার কারণে মানুষের দাঁতকে হেটারোডন্ট বলে। তো ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার এগুলো আবার বাংলা আছে কর্তন, ছেদন, চর্বণ বা অগ্রপেশন এবং পেশন। এগুলো একটু পড়বা। এরপর হচ্ছে দন্ত সংকেত। মানুষের পরীক্ষা আসে, এটা কিন্তু পরীক্ষা আসে, দন্ত সংকেত কাকে বলে? দন্ত সংকেত হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের দাঁতের সংখ্যা, অবস্থান এবং বিন্যাস। মানে দাঁতের কয়টা দাঁত আছে এবং দাঁতগুলো কোন দাঁত কোথায় অবস্থিত এবং তাদের বিন্যাস স্মৃতি, এটাকে বলা হয় দন্ত সংকেত। তো দ্বন্দ্ব সংকেতটা এখানে হলো আমাদের ইনসিসর থাকে দুইটা, ক্যানাইন থাকে একটা, প্রিমোলার থাকে দুইটা, মোলার থাকে তিনটা। এখন এটা এভাবে চাইলে মুখস্থ করলে অনেকে মুখস্থ করে রাখে, কিন্তু মুখস্থ যখন আমরা কোনো কিছু মুখস্থ করব তখন আমরা সেটা ভুলে যাব। হ্যাঁ। তো সেদিকে না হেঁটে, মুখস্থ না করে, আমরা চাইলে আমাদের নিজেদের দাঁত গুনেও কিন্তু কাজটা করতে পারি। আবার বাচ্চাদের ক্ষেত্রে ডেন্টাল ফর্মুলা হচ্ছে কি, প্রিমোলারটা থাকে না, খেয়াল করো, সর্বডান হচ্ছে প্রিমোলার শূন্য, আর মোলার তিনটা জায়গায় দুইটা। আর I2C1 ঠিক আছে, প্রিমোলার থাকে না, মোলার থাকে একটা কম। তো সেই হিসেবে তাদের দাঁত হলো 20টা। এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য একটা প্রশ্ন আসছে, শিশুদের দন্ত সংকেত। এখন শিশু বলতে কি বোঝায়? শিশু তো 18 বছর বয়স পর্যন্ত। হ্যাঁ, তো এখন দন্ত সংকেতের ক্ষেত্রে শিশু বলতে বুঝবা 6 বছর বয়সী। এই কারণে প্রশ্নে উল্লেখ করা থাকতে হবে
কত বছর বয়সী শিশুর দাঁতের সংকেত লিখতে বলতেছে। সাধারণত মানুষের দাঁত ওঠে 6 বছরের মতো, তবে অনেক ক্ষেত্রে 5.5 বছর কারো কারো শুরু হয়। তো অন এন এভারেজ এটা টাইম হলো 6 বছর বয়স থেকেই বাচ্চাদের দাঁত পড়া শুরু হয়। তো সেই হিসেবে 6 বছর বয়সী দাঁতের শিশু বলতে এখানে সর্বোচ্চ 6 বছরকে বোঝাবে। 6 বছর পর হয়ে গেলে কিন্তু দাঁত পড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আর 20টা থাকবে না। হ্যাঁ, 18টা হয়ে যাবে, 17টা হয়ে যাবে। এই কারণে প্রশ্নে উল্লেখ থাকতে হবে কত বছর বয়সে। 6 বছর অথবা বয়স যদি উল্লেখ নাও থাকে, তোমরা কিন্তু শিশু বলতে 6 বছর বুঝবে। ডেন্টাল ফর্মুলার ক্ষেত্রে শিশু বলতে 6 বছর। এখন সবাই দাঁতে আঙ্গুল দিয়ে দেখতে পারো, তোমার দাঁতগুলো গুনে দেখতে পারো, কিভাবে গুনবা। এই যে। ওকে, এখন কি শোনা যায়? আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার। হ্যাঁ, এখন জি শোনো, স্যার। দন্ত সংকেত যখন আমরা লিখবো, তখন তোমাদের জি স্যার, প্রথম শুরু কাজ হলো করছি। এটাকে দুটো চলে ভাগ করতে হবে। উপরে চল, নিচে চল। উপরে চল, এই যে দেখো, উপরে চল নিচে চলে ভাগ করতে হবে। এটা হলো উপরে চল, এটা হলো নিচের চল। তারপর কি করবা, এই এই মাঝখান বরাবর একদম মিডল পয়েন্টে এভাবে ভাগ করতে হবে। তাহলে 4টা কোয়াড্রেট হয়ে গেল। একটা কোয়াড্রেট, দুইটা কোয়াড্রেট, তিনটা কোয়াড্রেট, 4টা কোয়াড্রেট। তাহলে দাঁতের যে আমরা গুনবো, গোনাটা হচ্ছে কোয়াড্রেট হিসেবে। যে কোনো এক কোয়াড্রেট গুনলে, তাহলে একটা চলে হিসাব করতে হলে কি করতে হবে, 1 কোয়াড্রেট গুণন 2। তাহলে উপরে চলে 1 কোয়াড্রেট গুণন 2, নিচের চলের 1 কোয়াড্রেট গুণন 2 হলেই তো টোটাল দাঁত হয়ে যাবে, ঠিক না? তাহলে আমরা এখন দেখো, এটা হলো বাচ্চাদের। বাচ্চাদের ক্ষেত্রে দেখো কি অবস্থা। মোট 5টা করে আছে। 1 কোয়াড্রেটে কয়টা আছে? 1, 2, 3, 4, 5। তাহলে 1 কোয়াড্রেট গুণে ফেললাম, তাহলে আমার টোটাল দাঁত আছে কয়টা? উপরে চলে 1 কোয়াড্রেট গুণন 5 আচ্ছা। গুণন 2 10। নিচের নিচের চলে 5 গুণন 2 সমান দুই 10, বার। তাহলে টোটাল হচ্ছে 20টা। তো বড়দের গুনতে চাইলে, বড়দের এই যে ছবিটাতে আছে দেখো, তাহলে আমাদের এখানে এক চল দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই মাছ বরাবর ভাগ করতে হবে। দেখো, একদম মিডল পয়েন্ট, জি স্যার। এই মিডল পয়েন্টে ভাগ করে গুনবা। যে কোনো এক পাশে সবাই গুণ, তো দেখে তোমাদের কয়টা আছে। এক, আমি এটা গুনি, তোমরা তোমাদেরটা গুনো। 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 1 কোয়াড্রেট আছে 8টা। তাহলে আমরা এখন কি করবো, সংকেত কি বলে লিখবো দেখো। তো এর মধ্যে আবার 8টার মধ্যে আবার ওই নাম লিখতে হবে।
যেমন এখানে প্রথম দুটো হলো ইনসিসর, দেখো এটা হলো সেন্ট্রাল ইনসিসর, এটা হলো ল্যাটারাল ইনসিসর, এই দুটো হলো ইনসিসর, এক দুই। তারপরে ক্যানাইন হলো একটা, দেখো ক্যানাইন হলো একটা। প্রিমোলার কয়টা? দুইটা, ফার্স্ট সেকেন্ড। প্রিমোলার হচ্ছে দুইটা, আর মোলার হচ্ছে তিনটা। 6 7 8 নম্বর হচ্ছে মোলার। তাহলে আমাদের সংকেতটা হবে I2 C1 P2 M3। আই দিয়ে ইনসিসর, সি তে ক্যানাইন। এইভাবে দাঁত ধরে ধরে শিখতে হবে। আমি বলবো দাঁত ধরে ধরে দাঁতের নাম এবং সংখ্যাগুলো এক কোয়াড্রেট শিখতে হবে। এক কোয়াড্রেট এখানে লেখার পর কি করতে হবে? এক কোয়াড্রেট লেখার পরে দেখো, এ, এবার তুমি ক্যালকুলেশন করতে হবে। এটা কিন্তু নিচে গুণন দিয়ে দিতে হবে, এই যে এখানে গুণন দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে উপরে কয়টা আমরা সমান সমান কি লিখতে পারি? উপরে হচ্ছে 2 দীর্ঘ 3 3 5 3 8, তাহলে 8 গুণন 2। আর এখানেও 8 গুণন 2, ঠিক আছে। কি হবে? এখন এখানে একটা কারণ, এটা তো ভাগের মতো হয়ে গেছে কেমন। এই আঁক কিন্তু ভাগের চিহ্ন না, এটা কিন্তু ভাগের চিহ্ন না, এটা হলো কি চোয়াল বুঝাইছে। এই উপরের চোয়াল, নিচের চোয়াল ভাগ করে মানে এক বানিয়ে ফেললে হবে না। তাহলে উপর চোয়াল যোগ নিচের চোয়াল, তাহলে 16 যোগ 16 এভাবে লিখতে হবে। এরপরে গিয়ে 16 যোগ 16 = 32। এভাবে মানুষের দাঁতের সংকেত বের করতে হবে। আর বাচ্চাদের যদি বের করতে বলে, I2 C1, বড় আর বাচ্চা সেম জিনিস। প্রিমোলার আর মোলারের ডিফারেন্স, বাচ্চাদের কোনো প্রিমোলার টিথ থাকে না, আর মোলার দুইটা থাকে, একটা কম থাকে। এই সময় বাচ্চাদেরও বের করা যাবে। এমসিকিউতে আসে বাচ্চাদের দন্ত সংকেত লিখবো, অথবা বাচ্চাদের কোন দাঁতটি থাকে না, এরকম। তো এই হচ্ছে আমাদের দন্ত সংকেত। এরপরে দেখো আরেকটা একটা গিনিপিগের দন্ত সংকেত পরীক্ষায় আসছে একবার, ঢাকা ইউনিভার্সিটির মিশন টেস্টে একবার গিনিপিগের দন্ত সংকেত আসছে অনেক আগে। এখানে আমি এখানে রেখে দিয়েছিলাম। তো এটা আসলে আমাদের সিলেবাসে কভার করে না, কোনো জায়গায় কোনো ওদের সাথে মিলে না। তারপরে যেহেতু পরীক্ষায় আসছে আমরা শিখে যাই। এটা মনে রাখার সহজ উপায় হলো বাচ্চাদের সমান। মানুষের বাচ্চাদের 20টা থাকে, এদেরও 20টা থাকে, তবে সংকেতের মধ্যে আবার ডিফারেন্স আছে। সংখ্যাটা মিল আছে, কিন্তু সংকেতে মিল নাই। সংকেত লাগবে না, জাস্ট সংখ্যাটা অন্তত মনে রাখো না, কারণ এটা আসলে ওইভাবে সিলেবাস কভার করে না। এটা সঙ্গে শেখা লাগবে না, শুধুমাত্র সংখ্যাটা মনে রাখবা বাচ্চাদের সমান। মানুষের বাচ্চাদের 20টা দাঁত আছে, গিনিপিগেরও 20টা দাঁত দাঁত আছে এই। এরপরে দেখো জেরোস্টোমিয়া। বইতে দেখবে একটা শব্দ আছে জেরোস্টোমিয়া। একটু একটু ওকে, তো এখানে জেরো শব্দ, XER, জেরো শব্দের অর্থ হচ্ছে ড্রাই, শুকিয়ে যাওয়া। আর স্টোমা, স্টোমা শব্দের অর্থ কি? স্টোমা শব্দের অর্থ হচ্ছে মুখছিদ্র, মুখ। কারণ এই মুখ শুকিয়ে যাওয়া, কোনো কারণে যদি মানুষের মুখ শুকিয়ে যায়, লালাক্ষরণ কমে গিয়ে, তখন এই রোগটাকে বলা হয় জেরোস্টোমি। সাধারণত এ, বিভিন্ন ওষুধের কারণে, অনেক কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায়, অথবা আবেগীয় কারণে, হ্যাঁ, বিশেষ করে মানসিক অসুস্থতা জনিত কারণে অনেক সময় মুখ শুকিয়ে যায়। অনেক সময় কিছু ওষুধের প্রতিক্রিয়ায় মানুষের মুখ শুকিয়ে যায়। ওষুধের কারণে হোক বা মানসিক অসুস্থতার কারণে হোক, যে কারণে হোক, যদি লালাক্ষরণ কমে গিয়ে মুখ শুকিয়ে যায়, তখন এই রোগটাকে বলা হয় জেরোস্টোমিয়া, ড্রাই মাউথ ডিজিজ। এবার আসলে খাদ্য কাকে বলে। একবার মনে আসছিল পরীক্ষায়, খাদ্য কি? যেসব খাবার খেলে প্রাণীদের বৃদ্ধি, পুষ্টি, শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তাদেরকে খাদ্য বলে। আর এমন কোনো খাবার যদি আমরা খাই যেগুলা এসব কাজ হয় না, দেহের বৃদ্ধি, পুষ্টি বা শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধের সাথে সাহায্য করে না, তাহলে সেটা তো আর খাদ্য না। তাহলে সেটা কি? এমন তো খাচ্ছি আমরা, ঠিক ঠিক না? সেগুলো কি হবে? সেগুলো টক্সিন হবে। সেগুলো বডিতে গিয়ে টক্সিন হিসেবে কাজ করবে, কারণ এগুলো তো বডিতে যাবে। যদি এমন কিছু খাই যেটা আমাদের পৌষ্টিকতন্ত্র থেকে রক্ত যদি যায়, যেটা এসব কাজ করে না, তাহলে তো তার কোনো কাজ নাই। তাহলে তার অবশ্যই কাজ আছে, সেটা হলো অকাজ, সে আমাদের শরীরে রোগ সৃষ্টি করবে, টক্সিন। এমন অনেক খাবারই আমরা খাই, যেমন যত ধরনের, সোজা কথা, যে বাসার সামনে যে দোকান থেকে অল টাইপস অফ কোল্ড ড্রিঙ্কস, তার বিভিন্ন চকলেট টকলেট জাতীয় অনেক জিনিস আমরা খাই, প্রসেস ফুড, ফাস্ট ফুডের মধ্যে। সেখানে কিন্তু এমন অনেক খাদ্য উপাদান আছে
যেগুলো আমাদের এইসব কোনো কাজ করে না, তার মানে এগুলো কিন্তু খাদ্য না। আর যেহেতু এগুলো খাদ্য না, তাহলে এগুলো যদি রক্তে যায় তাহলে এগুলো কিন্তু টক্সিন হিসেবে কাজ করবে, এবং টক্সিন দেহের নানা রকম রোগ সৃষ্টি করে। আর সুষম খাদ্য হচ্ছে যে, আমরা জানি আমাদের খাবারের উপাদান হলো 6টা। এই 6টা উপাদানের বাইরে কোনো কিছু খাইলেই সেটা কিন্তু আসলে শরীরের জন্য খারাপ, ভালো না। আর সুষম খাবার হচ্ছে এই 6টা, যেসব খাবার এই 6টা উপাদানে আছে সেই খাবারটাকে বলা হয় সুষম খাবার। তো শর্করা, প্রোটিন, লিপিড আর ভিটামিন, মিনারেলস, পানি, এই 6টার মধ্যে আবার প্রথম 3টা হইলো পরিপাকের প্রয়োজন হয়, আর শেষ 3টাকে পরিপাকের প্রয়োজন হয় না। এখন প্রথম 3টাকে কেন পরিপাকের প্রয়োজন হয় তো বলতে পারবা? প্রথম 3টা কেন পরিপাক হওয়া দরকার? শর্করা, প্রোটিন। শর্করা, প্রোটিন এবং লিপিড। সেটা হচ্ছে, তোমাদেরকে যদি আমি মনে করো কয়েকটা আমলকি দিই, তোমরা কিন্তু এটা কাটা ছিঁড়া ছাড়াই মুখে দিয়ে দিতে পারবা। কিন্তু একটা তরমুজ যদি দেই, তখন কি করবা? আজ তো তরমুজ তো কাটতে হবে। মুখে শুধু ঢুকবে না, তাই না? তার মানে না মুখে স্যার। ঢুকার উপযোগী করার জন্য কেটে কেটে এটাকে ছোট ছোট করা লাগবে। এখানে 6টা খাদ্য উপাদানের মধ্যে প্রথম 3টা হচ্ছে তরমুজ, আর শেষ 3টা হচ্ছে আমলকি। আমলকি যেমন আমাদের কোনো কাটার কোনো প্রয়োজন নাই, সরাসরি আমরা মুখে ঢুকিয়ে দিতে পারি, কিন্তু তরমুজ পারি না, এই কারণে তরমুজকে কেটে কেটে ছোট করতে হয়। তাহলে প্রথম 3টা হলো পলিমার যৌগ, এরা অনেক বড়, বিগ সাইজ। এই পলিমার অবস্থায় এদেরকে আমাদের রক্তের যে ব্যারিয়ার, হ্যাঁ, মানে কোষ্ঠনালীর যে ব্যারিয়ার, এটা পার হয়ে এরা রক্তে যেতে পারে না। এই কারণে এদেরকে ভেঙে মনোমারে পরিণত করতে হয়। যখন এরা মনোমারে পরিণত হয় তখন এরা সরাসরি রক্তে অ্যাবজর্ব হতে পারে। অন্যদিকে ভিটামিন, মিনারেলস এবং পানি, এরা যে অবস্থায় আমরা খাই এই অবস্থায় আমাদের রক্তে এরা চলে যেতে পারে, অর্থাৎ কোষ্ঠনালীর বাধা অতিক্রম করে এরা রক্তে চলে যেতে পারে। এদেরকে ভাঙার কোনো প্রয়োজন হয় না। এই কারণে শেষ 3টা খাবারের কোনো পরিপাকের প্রয়োজন নাই। আর প্রথম 3টা খাবারের তরমুজের মতোই কেটে কেটে এদেরকে ছোট করা হয় যাতে মুখের ভিতরে ঢোকে। হ্যাঁ। আর এই মানে এ, এ, ক্ষুদ্রান্ত্রের প্রাচীর ভেদ করে যাতে ওরা রক্তে যেতে পারে, এমন ভাবে এদেরকে ছোট করা হয়। তো আমরা তরমুজ যেমন ছুরি দিয়ে কাটি, এখানে শর্করা, প্রোটিন এবং লিপিডকেও কাটার জন্য একটা ছুরি ব্যবহার করা হয়। হ্যাঁ, এই ছুরিটার নাম হচ্ছে এনজাইম। এনজাইম দিয়ে এদেরকে কেটে কেটে মনোমারে পরিণত করা হয়, অর্থাৎ শোষণ উপযোগী করা হয়। শোষণ উপযোগী করে তারপর এরা আমাদের রক্তে যায়। এই কারণেই প্রথম 3টা খাবারের পরিপাক প্রয়োজন হয়, শেষ 3টা খাবারের পরিপাক প্রয়োজন হয় না। এখন হচ্ছে পরিপাক কাকে বলে, পরিপাকের যে সংজ্ঞা। এখন দেখো, যে কোনো সংজ্ঞা শিখতে গেলেই আমরা তো একটা সিস্টেম ফলো করি, আমরা কোনো সংজ্ঞা কিন্তু মুখস্থ করাই না, ঠিক না? আমরা কয়েকটা 3-4টা নিয়ম তোমাদেরকে পড়াইছি, সেই নিয়মের আলোকে যদি বলি, আহ, তাহলে সংজ্ঞা কোন নিয়মে পড়ছে? ইকুয়েশনে। দেখো, ইকুয়েশন। তাহলে আমরা শিখবো জটিল খাদ্য। এই জটিল খাদ্য বলতে এখানে যে পলিমার বুঝেছি না, শর্করা, প্রোটিন এবং লিপিড, এই 3টা হচ্ছে পলিমার। এই পলিমারের বাংলা করছে জটিল। জটিল খাদ্য, খাদ্যের ক্ষেত্রে জটিল বলে আর কি। হ্যাঁ, জটিল মানে আমাদের বায়োলজিতে পলিমারের বাংলা হিসেবে লেখে জটিল, আসলে বিষয়টা হচ্ছে পলিমার। তো জটিল খাদ্য বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙে কি হচ্ছে, সরল ও শোষণ উপযোগী মনোমারে পরিণত হচ্ছে। এই জিনিসটাকে আমরা এখন যদি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি তাহলে আমরা কি বলতে পারি? আহ, যে প্রক্রিয়ায় বা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্য বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙে সরল ও শোষণ উপযোগী খাদ্য সারে পরিণত হয় তাকে বলা হয় পরিপাক। তো সংজ্ঞাটা এই যে লম্বা সেন্টেন্সটা মুখস্থ না করে আমরা মুখস্থ করবো হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটাকে এরপর আমরা আমাদের নিজেদের মতো করে একটা সেন্টেন্স মেক করলে কিন্তু আনসারটা হয়ে যাবে। পরিপাক হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক কাকে বলে, রাসায়নিক পরিপাক কাকে বলে, এখানে এই জিনিসটার সংজ্ঞাটা না শিখে আমরা আমাদের পূর্ব জ্ঞানকে কাজে লাগাই। তোমরা 9-10-এ পড়ে আসছো ভৌত ও রাসায়নিক পরিবর্তন। তো ভৌত পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনে যৌগের রাসায়নিক কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, হয়তো এটা ছোট হয়, বড় হয়, কিন্তু রাসায়নিক স্ট্রাকচারের কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনে যৌগের বা যে বিক্রিয়ায় যৌগের কি হয়, রাসায়নিক গঠনের পরিবর্তন হয়ে যায়, তখন সেটাকে রাসায়নিক পরিবর্তন বলে। ঠিক ওই সংজ্ঞাটা এখানে, ওই সেন্সটাকে আমাদের এখানে কাজে লাগাইতে হবে। তাহলে যান্ত্রিক পরিপাক কাকে বলে? যে পরিপাক প্রক্রিয়ায় খাদ্যের কোনো রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না, সেটা হলো যান্ত্রিক পরিপাক। যেমন আমরা একটা বিস্কিট যদি আমরা খাই, দাঁত দিয়ে ভেঙে ভেঙে ছোট ছোট খাইলাম, খেয়ে টুকরো করে ফেললাম, এখানে যদি বিস্কিটে কি থাকে, স্টার্চ থাকে, শর্করা থাকে। যদি এই অবস্থায় যদি এটা ভেঙে যদি অন্য কোনো কিছু পরিণত না হয়, তাহলে এটা হলো যান্ত্রিক পরিপাক।
আর রাসায়নিক পরিপাক কাকে বলে? আমাদের এখন লালার মধ্যে এনজাইম আছে, এনজাইম যদি কি করে স্টার্চকে ভেঙে মল্টোজে পরিণত করে, হ্যাঁ, বা অন্য কিছু মল্টোজে পরিণত করে বা ডেক্সট্রিনে পরিণত করে, তখন সেটা কিন্তু রাসায়নিক পরিপাক হবে। তাহলে যান্ত্রিক পরিপাক কাকে বলে? যে পরিপাকে খাদ্যের কোনো রাসায়নিক গঠনের পরিবর্তন হয় না, সেটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। আর রাসায়নিক পরিপাক হচ্ছে যে পরিপাকে খাদ্যের রাসায়নিক গঠনের পরিবর্তন হয়, তাকে বলা হয় আহ রাসায়নিক পরিপাক। তোমরা কি আসো, শোনা যাচ্ছে? হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, এই যে তোমরা হারাই গেলে সমস্যাটা কি? আমি মনে করি যে তোমরা মানে হয়তো না, নেটওয়ার্ক না ডিসকানেক্ট স্যার হয়ে গেলাম কিনা। শুনতেছি। হ্যাঁ, তোমরা থাকবা, হ্যাঁ। তাহলে জি স্যার যান্ত্রিক পরিপাক, শুনতেছি। রাসায়নিক পরিপাকের সংজ্ঞা, এটা আমাদের ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন যা আগে শিখছো তার সাথে মিল রেখে পড়তে হবে। এ কারণে পড়তে হবে কারণ তাহলে মনে থাকবে দেখবে। অনেক সময় যান্ত্রিক পরিপাক ও রাসায়নিক পরিপাকের মধ্যে পার্থক্য আসে। তাহলে 1 নম্বরে সংজ্ঞাটা লিখলাম, 2 নম্বরে কি লিখবো? যান্ত্রিক পরিপাক কি দিয়ে হয়। যেমন মুখ গহ্বরে চিন্তা করো, যান্ত্রিক পরিপাক কি দাঁত দিয়ে হয়, জিহ্বা দিয়ে হয়, লালা দিয়ে হয়, ঠিক না? তারপরে কি হয়? জিহ্বা উপরের দিকে ধাক্কা দিলে, উপরের ছাদের দিকে ধাক্কা দিলে দেখবা শক্ত শক্ত। এখানে প্রথম অর্ধগুলো শক্ত, আর একটু পিছনের দিক হলো নরম। এদেরকে বলা হয় পেলেট বা তালু, বাংলায় বলে তালু। তাহলে সফট পেলেট, হার্ড পেলেট। তাহলে মুখের ভিতরে স্ট্রাকচার কি আছে? দাঁত আছে, জিহ্বা আছে, লালা আছে। সফট পেলেট, হার্ড পেলেট। এদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের মাধ্যমে কি হয়? খাদ্যটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় এবং এটা মন্ডে পরিণত হয়। এবং এখানে যদি খাবারের কোনো রাসায়নিক পরিবর্তন না হয় তাহলে এটা হবে যান্ত্রিক পরিবর্তন। আর রাসায়নিক পরিপাক হচ্ছে কি, আমাদের যে মুখ গহ্বরে আমরা যখন খাবারটা খাই, লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়। লালার মধ্যে এনজাইম আছে, সেই এনজাইম যদি যেমন স্যালিভারি অ্যামাইলেজ আছে, স্যালিভারি অ্যামাইলেজ যদি অ্যামাইলোজকে ভেঙে, স্টার্চকে ভেঙে মল্টোজে পরিণত করে বা গ্লুকোজে পরিণত করে, তার মানে তার রাসায়নিক কাঠামো চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় এটাকে বলা হবে রাসায়নিক পরিপাক। তাহলে তিনটা পার্থক্য আমরা লিখতে পারি। একটা হচ্ছে সংজ্ঞা, আর একটা হচ্ছে কি দিয়ে হয়। যান্ত্রিক পরিপাক কি দিয়ে হয়? দাঁত, জিহ্বা, লালা, সফট প্লেট, হার্ড প্লেট। আর রাসায়নিক পরিপাক কি দিয়ে? এনজাইম দিয়ে। হ্যাঁ, যান্ত্রিক পরিপাকে এনজাইমের কোনো প্রয়োজন নাই, রাসায়নিক পরিপাকে অবশ্যই এনজাইম লাগবে। আর একটা এক্সাম্পল দিতে পারি, একটা বিস্কুট যদি আমরা দাঁত দিয়ে, জিহ্বা দিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলি, তখন সেটা হবে যান্ত্রিক পরিপাক। আর বিস্কিটটা ভাঙার পরে যদি লালার স্যালিভারি অ্যামাইলেজ, লালার এনজাইম যদি এটার রাসায়নিক কাঠামো চেঞ্জ করে দেয়, তখন সেটা হবে রাসায়নিক পরিপাক। এখন এই আসো পরিপাক, আমরা দেখলাম পরিপাক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। দেখো, যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক। আর পরিপাক যে তন্ত্র, এখানে কিন্তু অনেকগুলো অংশ আছে। মুখ গহ্বর থেকে শুরু করে একেবারে অনেকগুলো অংশ আছে। তো সব জায়গায় কিন্তু পরিপাক হয় না। কোন কোন জায়গায় পরিপাক হয় সেটা আগে জানতে হবে। তিনটা জায়গায় পরিপাক হয়, একটা হচ্ছে মুখ গহ্বর, 2 নম্বর হচ্ছে পাকস্থলী, 3 নম্বর হচ্ছে ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্টাইন। এখানে লেখা, ইংলিশে লেখা আছে। এটা হলো মুখ গহ্বর বা বাক্কাল ক্যাভিটি বা মাউথ ক্যাভিটি, পাকস্থলী বা স্টোমাক, আর স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র। এই বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইনে কিন্তু পরিপাক হয় না। এখন ওই তিনটা জায়গায় পরিপাক হয়, যেমন অন্ন নালীতে পরিপাক হয় না। হুম, এরকম বা বৃহদান্ত্রে পরিপাক হয় না। আর ওই মুখ গহ্বর, স্টোমাক এবং ইন্টেস্টাইনে পরিপাক হয় কেন? কারণ এসব জায়গায় কি আছে? গ্রন্থি আছে। গ্রন্থি থেকে এনজাইম সিক্রেট করে, সেই এনজাইম গুলো খাবারকে, পলিমার খাবারকে বা জটিল খাবারকে ভেঙে সরল খাবারে পরিণত। লার্জ ইন্টেস্টাইনে কোনো এনজাইম নাই, কোনো গ্রন্থি নাই। এই কারণে লার্জ ইন্টেস্টাইনে আসলে খাবারের কোনো রাসায়নিক কাঠামোর কোনো পরিবর্তন হয় না। কিন্তু লার্জ ইন্টেস্টাইন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা আলাদাভাবে পরীক্ষা আসে। বৃহদন্ত্রের কাজ কি? বৃহদন্ত্র খাবার পরিপাক হয় না, তাহলে বৃহদন্ত্রে কি হয়? হ্যাঁ, সেটা আমরা পরে দেখবো। তাহলে এখন যদি পরীক্ষা আসে, আমাদেরকে তিনটা জিনিস চিন্তা করতে হবে। এই পরিপাক যে পড়াটা, পরীক্ষায় উদ্দীপক পড়লে আমাদেরকে তিনটা জিনিস এট টাইম চিন্তা করতে হবে যদি পরিপাক আসে। প্রথম কথা হচ্ছে, কোন জায়গার কথা বলছে প্রশ্ন। উদ্দীপকে কোন জায়গা, এটা কি স্টোমাকের কথা বলছে, নাকি মুখ গহ্বরের কথা বলছে, নাকি ক্ষুদ্রান্ত্রের কথা বলছে? এটা আগে তোমাকে নোট নিতে হবে, একদম নোটে নিতে হবে। প্রশ্নের পাশে বা কোথাও খাতার পাশে লিখবে। এরপর হচ্ছে পরীক্ষা কি, যদি মনে করো মুখ গহ্বর আসছে, ওকে, মুখ গহ্বর আসছে, মুখ গহ্বরের পরিপাক কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। তাহলে কোনটা আসছে? এটা কি যান্ত্রিক আসছে, নাকি রাসায়নিক আসছে, নাকি দুইটাই আসছে? এটা উদ্দীপক পড়ে তোমাকে আগে কনফার্ম হতে হবে। তারপর হলো কি, 3 ধরনের খাবার আছে। কোন কোন খাবারের পরিপাকের কথা বলছে উদ্দীপক? দেখি কার্বোহাইড্রেট জাতীয় খাবারের কথা বলছে, নাকি প্রোটিনের কথা বলছে, নাকি লিপিডের কথা বলছে? এটা বুঝতে গেলে তোমাকে খাবার চিনতে হবে। হুম, খাবার চিনতে হবে কিভাবে? তাহলে কোন কোন খাবার শর্করা জাতীয় খাবার, কোন কোন খাবার লিপিড জাতীয় খাবার, কোন কোন খাবার প্রোটিন জাতীয় খাবার, প্রধানত। আর কি, হ্যাঁ, একটা খাবারের সব ধরনের খাদ্য উপাদানই থাকে। তো প্রধান প্রধান জিনিসগুলো তোমাকে আগে চিনতে হবে।
না চিনে পরীক্ষায় গড়ে লিখে দিলে কিন্তু হবে না। যেমন মনে করো একটা উদ্দীপক হয়েছে, অনেক সময় আমি টেক্সট পেপারে এরকম দেখছি যে একজন মানুষ কি করলো, সকালবেলা পরোটা দিয়ে ডিম ভাজি দিয়ে ভাত খাইছে, আরে নাস্তা করছে। নাস্তা করার পরে এটা উদ্দীপক। তাহলে উদ্দীপক হলো কিন্তু ব্যক্তিটির খাদ্যের পরিপাক প্রক্রিয়া বর্ণনা করো, তার মানে তিনটা আসছে, মুখ গহ্বর আসছে, পাকস্থলী আসছে, ক্ষুদ্রান্ত্র আসছে। এবং খাবারটা কয় ধরনের? সে যেহেতু পরোটা দিয়ে কি খাইছে, ডিম খাইছে, তার মানে পরোটার মধ্যে কি আছে, শর্করা আছে। ডিমের মধ্যে কি আছে, প্রোটিন আছে। এবং ডিমের মধ্যে কিন্তু লিপিডও আছে। তার মানে তিনটা খাবারে আসছে, ঠিক না? আবার যদি বলে উদ্দীপক লিখিত ব্যক্তিটির মুখ গহ্বরে যান্ত্রিক পরিপাক বর্ণনা, সেক্ষেত্রে রাসায়নিক পরিপাক লেখা লাগবে না, শুধু যান্ত্রিক পরিপাক লিখতে হবে। তার মানে তোমাকে উদ্দীপক পড়ে তিনটা জিনিস কনফার্ম হতে হবে, একটা হচ্ছে কোন জায়গায় পরিপাকের কথা বলছে, এবং কোন ধরনের পরিপাকের কথা বলছে, এবং কোন ধরনের খাবারের পরিপাকের কথা বলছে। যেমন যদি উদ্দীপকটা এমন হয় যে একজন ব্যক্তি পরোটা দিয়ে আলু ভাজি দিয়ে নাস্তা করছে সকালবেলা, তাহলে উদ্দীপক লিখিত ব্যক্তিটির পাকস্থলে দিয়ে খাদ্যের পরিপাক প্রক্রিয়া বর্ণনা করো। তাহলে কি আসছে, পাকস্থলীতে খাবারের যান্ত্রিক এবং রাসায়নিক দুটোই আসছে। তো এইভাবে খাবারও চিন্তা সাধারণত শর্করা জাতীয় খাবার কোনগুলো, যেগুলো ওই শস্য জাতীয়, যেগুলা যেমন ধান, গম, ভুট্টা, বার্লি এরকম, এবং এগুলো থেকে উৎপন্ন খাবার। হ্যাঁ, যেমন মনে করেন নুডলস খাইছে সকালবেলা, তাহলে সে কি খাইছে, শর্করা খাইছে, কারণ নুডলস কিন্তু চাল থেকে হয়। তারপর এবার বিস্কিট খাইছে বা পাউরুটি খাইছে, এগুলো করতে গম থেকে হয়, তার মানে শস্য জাতীয় খাবার এবং তাদের থেকে উৎপন্ন। আর প্রোটিন কোনগুলো, মাছ, মাংস, ডিম, ডাল, সাধারণত এই চারটাকেই বেসিকলি প্রোটিন খাবার হিসেবে ধরা হয়। তবে সব খাবারই সব সব জায়গায় পাওয়া যায়। যেমন ভাতও কিন্তু সামান্য পরিমাণে প্রোটিন পাওয়া যায়, গমও কিন্তু প্রোটিন পাওয়া যায়, কিন্তু সেগুলোকে ধরা যাবে না, প্রধান খাবার হিসেবে ধরতে হবে। এরপর যে লিপিড, কি যেখানে প্রোটিন থাকে সেখানে লিপিডও থাকে। হ্যাঁ, যেমন মনে করো ডিম ডিম খাইছে মানে কি লিপিডও খাইছে, মাংস খাইছে মানে কি সাথে চর্বিও ছিল, এরকম। তো উদ্দীপক পড়ে আগে কনফার্ম হতে হবে কোন জায়গায় পরিপাক হচ্ছে, কয় ধরনের পরিপাকের কথা বল, কোন ধরনের পরিপাকের কথা বলছে, এবং কোন কোন ধরনের খাবারের কথা বলছে। তারপর তোমাকে আনসার লিখতে হবে। এমনি গলা কিছু একটা লিখে দিলে কিন্তু হবে না। তাহলে এই চারটা জায়গার মধ্যে আমাদের পরিপাক হয় কয় জায়গায়, তিন জায়গায়। একটা হচ্ছে যত অন্ননালীতে পরিপাক হয়। হুম, অন্ননালীতে পরিপাক হয়, হয় না। তাহলে কাটা। পাকস্থলীতে হয়। বৃহদান্ত্রে হয়নি, হয় না, হয় না। ক্ষুদ্রান্ত্রে হয়। তাহলে একটা বাদ পড়লো কি, মুখ গহ্বর, মোট তিন জায়গায় পরিপাক হয়। তো মুখ গহ্বরে কেন পরিপাক হয়, মুখ গহ্বরে লালা গ্রন্থি আছে। তিন ধরনের লালা গ্রন্থি আছে, লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়, সেই লালার মধ্যে এনজাইম থাকে, সেই এনজাইম খাবারকে কি করে, পরিপাক করে, এই কারণে মুখ গহ্বরে খাবারের পরিপাক। এখন একটা জিনিস দেখো, মুখ গহ্বরে খাবার কিন্তু বেশিক্ষণ থাকে না, খাবারটা কোথায় চলে আসে, পাকস্থলীতে চলে যায়। তাহলে এনজাইমটা মিশ্রিত হয় মুখ গহ্বরে, কিন্তু কাজ করে কোথায়, পাকস্থলীতে গিয়ে। তো সেক্ষেত্রে এখন একটা মানুষের মুখের মধ্যে খাবার দীর্ঘক্ষণ রেখে খাওয়া ভালো, নাকি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে খাবার পাকস্থলীতে পাঠিয়ে দিলে ভালো? দীর্ঘক্ষণ। দীর্ঘক্ষণ রাখতে হবে, এবং কম দীর্ঘক্ষণ কম রেখে। খাবার, কম কম খাবার মুখে নিতে হবে, এবং দীর্ঘক্ষণ আস্তে আস্তে চিবিয়ে খেতে হবে। খাবারের সময় তাড়াহুড়ো করা যাবে না। হ্যাঁ, তাড়াহুড়ো করা যাবে না, সময় নিয়ে খেতে হবে। কারণ যত বেশি লালা খাবারের সাথে মিশ্রিত হবে, তার মানে এনজাইম গুলো মিশ্রিত হবে, এনজাইম গুলো কাজ করা শুরু করবে। এবং পাকস্থলীতে গেলে যদিও শর্করা পরিপাককারী এনজাইম মানে পাকস্থলীতে গিয়ে কাজ করে, সেখানে কিন্তু সমস্যা আছে, সেটা হলো পাকস্থলী কিন্তু অ্যাসিডিক। পাকস্থলীর যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু অ্যাসিডিক। অন্যদিকে লালার এনভায়রনমেন্ট বা লালার যে এনজাইম গুলো সেগুলো কিন্তু একটু ক্ষারীয়। তো ক্ষারীয় এই এনজাইম গুলো ক্ষারীয় এনভায়রনমেন্টে কাজ করতে অভ্যস্ত। যখন ওরা পাকস্থলীতে যায় সেটা কিন্তু অ্যাসিডিক এনভায়রনমেন্ট হয়ে যায়, তখন কিন্তু খাবারের পরিপাক অপেক্ষাকৃত কম হবে। তবে হয় কি জন্য, ওই যে পাকস্থলী আবার উপর নিচে পিএইচ এর আবার পার্থক্য আছে। উপরে হলো পিএইচ থাকে একটু ধরো অ্যারাউন্ড 5-এর মতো থাকে, আর নিচের অ্যারাউন্ড 3-এর মতো থাকে। তো যদি শর্করা খাবারটা যদি নিচে চলে আসে, তখন কিন্তু আসলে তখন ওই এনজাইম গুলো অতটা কাজ করতে পারে না। কিন্তু উপরের দিকে থাকলে তখন কিন্তু কিছুটা হলো কাজ হয়। তো তার মানে কি, খাবারটা শর্করা জাতীয় খাবার অবশ্যই মুখে দীর্ঘক্ষণ চিবিয়ে খেতে হবে, তাহলে এটা পরিপাক বেশি হবে। আর এই চিবিয়ে না খাওয়ার কারণেই এই যে গ্যাস্ট্রিক হচ্ছে, আমাদের আমরা যে সবাই সমানে গ্যাস্ট্রিক ট্যাবলেট খাই, এর একটা কারণ হলো খাবার চিবিয়ে খায় না। মুখ গহ্বরে খাবার দীর্ঘক্ষণ চিবিয়ে না খেলে কি হয়, পরিপাক বাধাগ্রস্ত হয়, আর পরিপাক বাধাগ্রস্ত হওয়া মানে হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিক থেকে বাঁচতে হলে খাবার মুখে দীর্ঘক্ষণ রাখতে হবে, দীর্ঘক্ষণ চিবাইতে হবে। এখন দেখো গ্রন্থি হচ্ছে তিন জোড়া। একটা হলো সাবলিঙ্গুয়াল, সাব মানে কি, সাব শব্দের অর্থ কি, এখানে সাব শব্দের অর্থ কি, এস ইউ বি, সাব।
নিচে স্যার, সাব মানে নিচে। গুড, সাব মানে হচ্ছে নিচে। আর লিঙ্গুয়া শব্দের অর্থ কি? স্যার লিঙ্গল মানে এটা জিহ্বা বুঝাইছে। হ্যাঁ, লিঙ্গুয়া আসছে ল্যাঙ্গুয়েজ থেকে। হ্যাঁ, তো ল্যাঙ্গুয়েজ মানে জিহ্বা, জিহ্বা দিয়ে দিলে কথা বলে, ঠিক আছে? আর জিহ্বা না সেটা কথা বলতে পারে না, তাহলে লিঙ্গুয়া বলতে এখানে জিহ্বা বুঝি। সাবলিঙ্গুয়াল মানে জিহ্বার নিচে। তাহলে এই এই গ্রন্থিটার অবস্থান হলো জিহ্বার নিচে। অনুরূপভাবে সাব ম্যান্ডিবুলার, সাব মানে নিচে, ম্যান্ডিবুলার মানে ম্যান্ডিবলের নিচে। তো আমাদের কি নিচের বলে? চোয়ালকে বলে ম্যান্ডিবল, উপর চোয়ালকে বলে ম্যাক্সিনা। তাহলে ম্যান্ডিবলের নিচে থাকলে সাব ম্যান্ডিবুলার। আর প্যারোটিড মানে হচ্ছে, প্যারোটিড শব্দটা হচ্ছে কান, কানের নিচে, কানের কান, নিচে। কানের নিচে হচ্ছে প্যারোটিড। তাহলে তিন তিন ধরনের গ্রন্থি থেকে কি হয়? সালিভাস সেক্রেট হয়, লালা নিঃসৃত হয়। লালার কাজ, অনেক সময় পরীক্ষা আসে লালার কাজ বা লালা কি, লালার কাজ কি আসে পরীক্ষা, লালার কাজ কি? লালার কাজ কি পড়া লাগে? লালার অনেক কাজ আছে কিন্তু, হ্যাঁ। যে খাদ্য আহ, বস্তুকে প্রথম কথা সহজে। হচ্ছে খাবারকে পিচ্ছিল করে, লালা মিশ্রিত হুম। না হলে খাবার কিন্তু গিলতে পারবে না। এক। দ্বিতীয় কথা হচ্ছে লালার মধ্যে এনজাইম থাকে। এই এনজাইম থেকে, শর্করা পরিপাকের এনজাইম থেকে, তার মানে লালা খাদ্য পরিপাকে সাহায্য করে। তারপরে কি হয়? মুখ শুকাতে বাধা দেয়। যদি লালা না থাকে আমাদের মুখ শুকিয়ে যাবে। আর মুখ যদি শুকিয়ে যায় তখন কথা বলতে পারবে না। শুকনো মুখে কিন্তু কথা বলা যায় না। মুখ অলওয়েজ আমাদের মুখে ভিজা রাখতে হয়, মুখ শুকিয়ে গেলে কিন্তু কথা বলা যায়। এইভাবে চিন্তা করলেও কিন্তু অনেক কাজ লেখা যায়। তারপরে লালার পিএইচ কত? পিএইচ মানে কি? লালার পিএইচটা কত? একটু ক্ষারীয়। তো ক্ষারীয় পিএইচ হওয়ার কারণে কি হয়? হ্যাঁ, করোনা ভাইরাস মারছো কি দিয়ে? সাবান দিয়ে মারছিলে না? হ্যাঁ, সাবান দিয়ে করোনা ভাইরাস মরছিল, বলছি না সাবান দিয়ে বারবার হাত জি দিতে? স্যার। তো কেন? সাবান সাবান কি করে? জীবাণু কি দিয়ে তৈরি? ভাইরাস ব্যাকটেরিয়া দেহের মধ্যে কি আছে? প্রোটিন আছে না? হ্যাঁ, প্রোটিন হ্যাঁ, আছে। জি প্রোটিন স্যার, আছে। তাহলে প্রোটিন আর ক্ষার কি লিপিড। করে? ক্ষার কি করে? প্রোটিনকে ভেঙে ফেলে। হ্যাঁ, ক্ষার প্রোটিনকে ভেঙে ফেলে। তো প্রোটিন যদি ভেঙে যায়, তখন জীবাণু ভেঙে গেছে না, তখন জীবাণু মরে যায়। এখন আমাদের লালা যেহেতু ক্ষারীয়, তাই মুখ মুখ দিয়ে আমাদের বডিতে কিন্তু জীবাণু ঢোকার একটা কয়েকটা রুট আছে, যেমন চোখ দিয়ে ঢুকে, নাক দিয়ে ঢুকে, কান দিয়ে ঢুকতে পারে, মুখ দিয়ে ঢুকতে পারে। তাহলে এখন মুখ দিয়ে যাতে জীবাণু বডিতে যেতে না পারে, তার একটা ব্যারিয়ার হচ্ছে কি? লালা। একদিকে লালা পিচ্ছিল আঠালো পদার্থ এখানে আটকে টাটকে যাবে। আটকে গেলে এক সময় তো পেটে চলে যাবে, কিন্তু এটা যেহেতু পিএইচটা একটু ক্ষারীয়, এই ক্ষারীয়, আচ্ছা সাবান, সাবানের মতো না, সাবান কি ক্ষারীয়? তো একই ঘটনা। যেহেতু ক্ষারীয়, তাহলে জীবাণু কিন্তু এই লালার সংস্পর্শে এসে মরে যায়, মরে যেতে পারে। এবার সব যে মরে যায় এমন না, কারণ আমরা তো দ্রুত খেয়ে টেয়ে ফেলি। তখন পাকস্থলীতে যায়, পাকস্থলীতে গেলে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে গেলেও জীবাণু মরে যায়। তার মানে এখানে একটা প্রতিরক্ষা ব্যবস্থা সেই মুখ থেকে শুরু হয়েছে। তাহলে লালা কি করে? প্রতিরক্ষার কাজও করে। এভাবে অনেকগুলো কাজ এমনিতেই বলা যায়। তো লালার মধ্যে এনজাইম থাকে। এখন কথা হচ্ছে, মুখ গহ্বরের খাবার হচ্ছে তিনটা। হ্যাঁ, আর পরিপাক হচ্ছে দুই ধরনের। যখন আমরা খাবার মুখে দেই, তখন আমাদের দাঁত, জিহ্বা, লালা, এ, নরম তালু এবং শক্ত তালু কি করে? এদের সম্মিলিত ক্রিয়া বিক্রিয়ায় খাবারগুলো খণ্ড বিখণ্ড, চূর্ণ বিচূর্ণ হয়, হয়ে লালা মিশ্রিত হয়ে এটাকে একটা মন্ডে পরিণত হয়। এবং এই মন্ডের একটা নাম আছে, সেটা হচ্ছে বোলাস। মুখ গহ্বরে লালা মিশ্রিত হওয়ার পর গিলার যে খাবারটা আমরা গিলি, হ্যাঁ, তার নাম হচ্ছে বোলাস, বাংলা হচ্ছে গ্রাস। তাহলে যান্ত্রিক পরিপাকের মাধ্যমে খাবার কি হয়? বোলাসে পরিণত হয়, গ্রাসে পরিণত হয়। সেই গ্রাস, তো এখন লালার মধ্যে কি আছে? তিন ধরনের খাবার: শর্করা, প্রোটিন এবং লিপিড। লালার মধ্যে যে এনজাইম থাকে, শুধুমাত্র শর্করা পরিপাকের এনজাইম থাকে, লিপিড এবং প্রোটিন পরিপাককারী কোনো এনজাইম লালাতে থাকে না। তার মানে মুখ গহ্বরে শুধুমাত্র শর্করা জাতীয় খাবারের কি আছে? রাসায়নিক পরিপাক আছে। আর তিন ধরনের খাবারের কিন্তু যান্ত্রিক পরিপাক আছে। খেয়াল করো, মুখ গহ্বরে তুমি শর্করা খেলেও যান্ত্রিক পরিপাক আছে, প্রোটিন খেলেও যান্ত্রিক পরিপাক আছে, লিপিড খেলেও যান্ত্রিক পরিপাক আছে। বাট রাসায়নিক পরিপাক আছে শুধুমাত্র শর্করা। প্রোটিন এবং লিপিড জাতীয় খাবারের কোনো রাসায়নিক পরিপাক নাই। কেন নাই? লালা গ্রন্থি থেকে যে লালা নিঃসৃত হয়, সেই লালাতে প্রোটিন এবং লিপিড পরিপাককারী কোনো এনজাইম থাকে না। তাহলে মুখ গহ্বরে খাবারটা থাকে, বেশিক্ষণ থাকে না। আমরা রাখিও কম। আসলে রাখতে হবে অনেক, যত বেশি রাখা যাবে তত এটা স্বাস্থ্যসম্মত হবে, স্বাস্থ্যের জন্য ভালো হবে। বিশেষ করে গ্যাস্ট্রিকের হাত থেকে বাঁচার একটা ওয়ে হচ্ছে মুখ গহ্বরে দীর্ঘক্ষণ খাবারটা রাখা। তারপরে পাকস্থলীতে যায়, এই লালার এনজাইমগুলো তো ওখানে কিন্তু কাজ অব্যাহত রাখে, কিছুক্ষণ তারা কাজ করে। তো এখন দেখো, মুখ গহ্বরে খাবারের পরিপাকটা ক্লিয়ার হয়েছে। মুখ গহ্বরে প্রথম হলো যান্ত্রিক পরিপাক। তিন ধরনের খাবারের যান্ত্রিক পরিপাক হয়। কিভাবে? দাঁত দিয়ে চূর্ণ বিচূর্ণ হয়, জিহ্বা দিয়ে নাড়াচাড়া করে লালা মিশ্রিত হয়ে কি হয়? ওই যে ইয়া হয়, পিচ্ছিল হয়। তারপরে সফট প্লেট এবং হার্ড প্লেট কি করে? যখন আমরা খাবারটা চিবাই, তখন ওই উপরে এর মধ্যে অনেকটা কি বলা যায়, মানে প্রেশনের কাজ করে আর কি। এভাবে খাবারটা একটা অর্ধ তরল বা অর্ধ কঠিন একটা
মন্ডে পরিণত হয়। এই মন্ডেটার নাম হচ্ছে বোলাস। এই এই অবস্থায় বোলাসটা যখন পাকস্থলীতে যায়, পাকস্থলীতে কি হয়, তাহলে মুখ গহ্বরে খাবার হয় শুধুমাত্র শর্করার পরিমাণ। এখানে একটা জিনিস দেখানো আছে, সেটা হচ্ছে আমাদের ওই যে ওইখানে অর্গানাইজেশনটা, যে আমাদের মুখে মনে করো আমরা কি আছে, আমরা অলরেডি এগুলো কত জানি, জিহ্বা আছে, নরম তালু, শক্ত তালু তো আছেই, দাঁতও আছে জানলাম, বাট এই যে যখন আমরা খাবারটা গিলি, এই জায়গায় আমাদের কিন্তু কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে দেখো আলজিহ্বা, হ্যাঁ আলজিহ্বা, আলজিহ্বা হচ্ছে এইটা। আর একটা আছে কি উপজিহ্বা, এপিগ্লটিস, একটা হচ্ছে এপিগ্লটিস। তারপরে আরেকটা আছে এই যে সফট প্যালেট। সফট প্যালেট হলো পিছনে একদম, মানে জিহ্বাটাকে পিছনের দিকে বাঁকা করে ধাক্কা দিলে দেখবে যে নরম লাগবে, আর সোজা ধাক্কা দিলে দেখবে শক্ত লাগে। শক্তটাকে বলা হয় শক্ত তালু বা হার্ড প্যালেট। আর পিছনের দিকে জিহ্বাকে এভাবে বাঁকা করে, বাঁকা করে যখন পিছনে ধাক্কা দিবা তখন সেটাকে বলা হয় সফট প্যালেট, মানে ওই জায়গাটা নরম। তো বেশ কয়েকটা জিনিস আছে। এরপরে এখানে কি আছে, দুইটা নালী আছে দেখো, একটা হচ্ছে অন্ন নালী আর একটা হচ্ছে কি শ্বাসনালী। এখন এগুলোর কাজ কি, এই যে এই জিনিসগুলোর কাজ হলো খাবারটা যাতে কোনোভাবেই শ্বাসনালীতে না যায়, খাবার যাতে অন্ননালীতে যায়। এবং এটা অটোমেটিকলি এখানে এটা নিশ্চিত করে, যদি কোনো কারণে খাবার অন্ননালীতে না গিয়া শ্বাসনালীতে ঢুকে পড়ে, তখন খাবারটা কিন্তু কোথায় চলে যাবে, ফুসফুসে চলে যাবে বা শ্বাসনালীতে আটকে যাবে। এই অবস্থায় কিন্তু মানুষ মারাও যেতে পারে, ওখান থেকে এটা বের করতে না পারলে তখন কিন্তু মারা যাবে। সাধারণত বড়দের এরকম ঘটনা ঘটে না, তবে বাচ্চাদের অনেক সময় ঘটে। বাচ্চাদের ঘটলে তখন কি করবে, হ্যাঁ, বাচ্চাকে চোখের সামনে কিন্তু বাচ্চা মারা যাবে। এ ধরনের ঘটনা ঘটলে তখন কি করা উচিত, কারো জানা আছে? হম। কোনো বাচ্চা শ্বাসনালীতে যদি খাবার চলে যায়, অনেক সময় পয়সা চলে যায়, অনেক সময় মার্বেল চলে যায়, অনেক সময় বড়ি খাইতে গিয়ে, কিছু না আগে লিচু খেতে, বড়ি খেতে গিয়ে কয়েকদিন আগে আমার মনে হয়, এই যে এখন বড়ি সিজন চলতেছে না, বড়ি খাইতে গিয়ে বড়ির গোটা গিয়ে মারা গেছে। অনেক সময় মার্বেল চলে যায়। হুম। এই অবস্থায় কি করা যায় এগুলোকে, বাসায় মানে হসপিটালে নিতে নিতে অনেক সময় মরে যায়। বাসায় প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে কিন্তু বের করা যায়। কি করতে হবে, আইডিয়া আছে? বাচ্চাকে পিছন থেকে, যদি খুব ছোট হয় একদম, ধরো মনে করো হাতের হাতের মধ্যে যদি নেওয়া যায়, সেক্ষেত্রে হাতের মধ্যে নিয়ে নিতে হবে উপর করে, মানে পেটটা দিতে হবে হাতের উপরে, পিঠ উপরের দিকে থাকবে। এই অবস্থায় পিঠে ধাক্কা দিলেও মানে ওই তখন ডায়াফ্রামটা কি হবে, ওই উল্টা ধাক্কা দিলে খাবারটা মুখ দিয়ে বেরিয়ে আসার সম্ভাবনা আছে। আর যদি বাচ্চা একটু বড় হয়, তখন কি করতে হবে, তাকে পিছন থেকে পেটে এভাবে চাপ দিয়ে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, চাপ দিয়ে এভাবে ধাক্কা দিলে, অর্থাৎ ডায়াফ্রামের উপর প্রেশার সৃষ্টি করতে হবে। ডায়াফ্রামের প্রেশার সৃষ্টি করলে অনেক সময় ফুসফুসের উপর প্রেশার সৃষ্টি করে, তখন ফুসফুসের বাতাসের ধাক্কায় খাবারটা অনেক সময় উল্টো দিকে চলে আসতে পারে। এছাড়া আর কোনো ওয়ে নাই, আর না হলে হসপিটালে নিয়ে ডিভাইস আছে, ডিভাইসের মাধ্যমে। তাহলে আমরা তিনটা স্যালিভারি গ্ল্যান্ড, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার এবং প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে মুখ গহ্বরে যান্ত্রিক পরিবেশ অলরেডি আমরা পড়ে ফেলছি, যেমন কি লিখছি মুখ গহ্বরে, তাহলে ওই যে দাঁতের কাজ লিখবা, দাঁতের কি কাজ, খাদ্য চর্বণে সাহায্য করে প্রেষণে। তারপর লালার কি কাজ, লালা খাদ্যকে এই পিচ্ছিল করে। জিহ্বার কি কাজ, জিহ্বার নাড়াচাড়ার মাধ্যমে লালা বা লালার সাথে খাবার মিক্সিং হয়, মিক্সিং হয়ে এটা অর্ধতরল বা অর্ধ কঠিন একটা মন্ডে পরিণত হয়। তারপরে লালা খাদ্যের সাথে আগত যে ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া আছে, এগুলো কিন্তু ওই যে লালার সংস্পর্শে এসে মরে যায়। তারপরে লালা লুব্রিক্যান্ট হিসেবে কাজ, লুব্রিক্যান্ট মানে কি, পিচ্ছিল পদার্থ হিসেবে কাজ করে, পিচ্ছিল পদার্থ লুব্রিক্যান্ট। আর লালা মিশ্রিত খাদ্যকে বোলাস বা ব্রাস বলে। এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি তোমাদেরকে। আর রাসায়নিক পরিপাক এটা পড়ে ফেলছি। রাসায়নিক পরিপাক কি হয়, মুখ গহ্বরে একমাত্র লালার মধ্যে শুধুমাত্র শর্করা পরিপাকের এনজাইম পাওয়া যাবে। এনজাইম কিন্তু দুইটা, একটা হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। এখন দেখো অ্যামাইলেজ কোথা থেকে আসছে, অ্যামাইলেজ কেন আসলো নামটা, নামটা স্যালাইভারি অ্যামাইলেজ কেন হয়েছে? অ্যামাইলেজ আসছে, আমরা যে শর্করা জাতীয় খাবার খাই, এটার নাম কি, এটা কি ধরনের শর্করা, স্টার্চ। হ্যাঁ, স্টার্চ কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে অ্যামাইলোজ, আমরা যে শর্করা জাতীয় খাবার খাই, একটা হচ্ছে অ্যামাইলোজ, আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। এটা তোমাদেরকে কোষ রসায়নে পড়াইছিলাম, মনে টনে আছে কিনা জানি না। জি স্যার। আমাদের দুই ধরনের শর্করা থাকে, একটা হচ্ছে অ্যামাইলোজ আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। তো এনজাইমের নামকরণ কিভাবে করে,
সাবস্ট্রেটের নামের সাথে এএসি যোগ করলে এনজাইম হয়ে যায়। তাহলে অ্যামাইলোজ হচ্ছে খাবার, তাহলে খাবারকে যেহেতু ভাঙবে, খাবার বিক্রিয়া অংশগ্রহণ করবে, তার মানে সাবস্ট্রেট হচ্ছে অ্যামাইলেজ, সরি অ্যামাইলোজ। আর অ্যামাইলোজকে যে এনজাইম ভাঙবে তার নাম নাম কি হবে? সাবস্ট্রেটের নামের সাথে এএসি লাগাই দিলে এনজাইম হয়ে যায়, তাহলে অ্যামাইলেজ হবে। আর স্যালাইভারি কেন বলছে? স্যালাইভাতে পাওয়া যায় বিধায় এই অ্যামাইলেজ এনজাইমটা কোথায় পাওয়া যায়? স্যালাইভাতে। এই কারণে, বা স্যালাইভারি গ্ল্যান্ডে। তাহলে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আসে স্যালাইভারি, আর অ্যামাইলেজ আসছে অ্যামাইলোজ থেকে। তাহলে অ্যামাইলেজ, স্যালাইভারি অ্যামাইলেজ। এর একটা কমন নাম হচ্ছে টায়ালিন। হ্যাঁ, কারণ এনজাইমগুলোর নামকরণ করা হয় নিয়ম মেনে। সময় কিন্তু এনজাইমের নামগুলো নিয়ম মেনে করা হতো আপনাকে না, একটু তখন মিউট করতে। এনজাইম, তখন এনজাইমটার নাম ছিল টায়ালিন। তুমি কিছু বলতেছো? জি স্যার, রাবেয়াকে বলেন একটু মিউট করতে স্যার, ওর শব্দ আসতেছে। রাবেয়া, তোমার এখান থেকে নাকি ওই যে যায় না এখন? স্যার আমি অনেকবার বলছি ওকে মেসেজে। রাবেয়া একটু অপেক্ষা করো, যখন প্রয়োজন না হবে স্যার, তখন। আমি মিউট করছিলাম। আচ্ছা, অসুবিধা নেই, যখন কথা বলার প্রয়োজন হবে তখন ইয়া করবো, হ্যাঁ, চালু করবো, আর অন্য সময় বন্ধ রাখবো। এরপর হচ্ছে মল্টেজ। মল্টেজ মানে কি? মল্টোজ থেকে মল্টেজ, মল্টোজ সাবস্ট্রেটের নাম হচ্ছে মল্টোজ, আর এনজাইমের নাম হবে কি? মল্টেজ। তাহলে এখানে দুটো এনজাইম, একটা হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। দেখো কাজ কিন্তু নামের মধ্যে লেখা আছে, যে তুমি যদি অ্যামাইলেজ কোথা থেকে আসছে এটা জানো, তাহলে এদের কাজ জানাতে, কাজ কি? অ্যামাইলোজ অর্থাৎ স্টার্চকে ভেঙে কি করবে? মল্টোজে পরিণত করবে। আর মল্টেজ কি করবে? মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে। মল্টোজ কি জিনিস? এগুলো পোস্ট আসলে, মল্টোজ দুটা গ্লুকোজ যখন গ্লাইকোসাইড বন্ধন দ্বারা যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় মল্টোজ। তাহলে মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করলে সেটা হচ্ছে মল্টেজ। আর অ্যামাইলেজের কাজ হচ্ছে স্টার্চকে ভেঙে মল্টোজে পরিণত। তাহলে এই দুটো এনজাইমের নাম মোটামুটি, কাজ মোটামুটি নাম থেকে জানা যাচ্ছে। অ্যামাইলেজের কাজ কি? অ্যামাইলেজকে ভেঙে মল্টোজে পরিণত করবে। আর মল্টেজের কাজ কি? মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে। তো এটা তারাই পারবে যারা অ্যামাইলোজ জিনিসটা জানবে এবং মল্টোজ জিনিসটা কি সেটা জানবে। যারা এই দুটো জিনিস জানবে না, তারা এগুলো মুখস্থ করলে এগুলো কিন্তু মনে থাকবে না। আর যে জানবে তার এটা পড়ার দরকার নেই। তাহলে টাইলিনের ক্রিয়া মুখ গহ্বরে শুরু হলেও এর পরিপাক ক্রিয়া পাকস্থলীতে ঘটে, পাকস্থলীতেও এটা চলতে থাকে। এই মুখ গহ্বর কেভিটি, প্লেট টেলেটের ছবি টবি এখানে দেওয়া আছে, এগুলো তোমরা প্রয়োজনে দেখবা। ওই যে দাঁতগুলোর নাম টাম এখানেও আছে, হ্যাঁ, কত ধরনের দাঁত থাকে এবং দাঁতগুলোর নাম, কোন দাঁতের কি নাম। এটা একটু প্র্যাকটিক্যালি শিখলে ভালো আর কি। এরপরে হচ্ছে পাকস্থলীতে খাবারের পরিপাক। পাকস্থলীতে কি হয়? পাকস্থলীতে আহ, আমরা কি বেশি পড়াই ফেলতেছি কিনা? হ্যাঁ। না স্যার। আচ্ছা, পাকস্থলীতে তাহলে খাবার যখন বোলাস যখন পাকস্থলীতে যায়, পাকস্থলীতে যাওয়ার পরে এখন বোলাসে কি হবে? যে পানি খেয়েছি সেই পানি কিন্তু পাকস্থলীতে, ঠিক না? তাহলে বোলাসও পাকস্থলীতে গেল। বোলাস ছিল কি অর্ধ কঠিন বা অর্ধ কঠিনে বলা যায়, মানে শক্ত, মানে একবারে সলিড না, পুরো কঠিন না, অর্ধ কঠিন। বোলাসটা হলো অর্ধ কঠিন। অর্ধ কঠিন বোলাস যখন পাকস্থলীতে গেল, তারপরে পাকস্থলীতে আমরা যে পানি খাইছি বা পাকস্থলীতে বিদ্যমান পানি, তারপরে লালা, যে লালাটা মিক্স হয়েছে সে লালা, এবং খাবারটা যখন পাকস্থলীতে যায় তখন গ্যাস্ট্রিক গ্রন্থি, পাকস্থলীর সাথে কি যুক্ত আছে? গ্যাস্ট্রিক গ্রন্থি যুক্ত আছে। সেই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। তো গ্যাস্ট্রিক রসটা কি হবে? খাবারের সাথে মিশ্রিত হবে, মিশ্রিত হয়ে তারপরে পাকস্থলীর প্রাচীর হলো মসৃণ পেশি দিয়ে তৈরি। তিন ধরনের মসৃণ পেশি। একটা হচ্ছে আহ এই যে এখানে দেখো, একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল লেয়ার। লঙ্গিটিউড মানে কি? অনুদৈর্ঘ্য পেশি, লম্বা লম্বা, লম্বা লম্বা, হ্যাঁ। লঙ্গিটিউড মানে লম্বা লম্বা। আর সার্কুলার মানে কি? গোলাকার, সার্কেলের মতো, বৃত্তাকার। আর অবলিক মানে কি? বাঁকানো বাঁকানো। তিন ধরনের পেশি থাকে পাকস্থলীর প্রাচীরে। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, তারপর বৃত্তাকার পেশি এবং অবলিক পেশি। এই তিন ধরনের পেশির সংকোচন প্রসারণ, আমরা জানি পাকস্থলীর প্রাচীরের যে পেশি, সেই পেশির সংকোচন প্রসারণ আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। এই কারণে এই পেশিগুলোকে কি বলে? অনৈচ্ছিক পেশি বলে। এই অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশির কার্যকারিতায় এই ভোলাস, পানি এবং গ্যাস্ট্রিক জুসের সাথে মিক্সিং হয়ে এটা কি হয়? অর্ধতরল একটা পদার্থ পূরণ। অর্ধতরল এই পদার্থের নাম হচ্ছে কাইম। অর্ধতরল পদার্থটার নাম হচ্ছে কাইম, CHYM, কাইম, কাইমে পরিণত হয়। তো এখানে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয়, সেই গ্যাস্ট্রিক জুসে এনজাইম থাকে, শুধুমাত্র প্রোটিন পরিপাককারী এনজাইম। সেখানে কোনো শর্করা বা লিপিড পরিপাককারী এনজাইম থাকে না।
তার মানে প্রোটিন পরিপাকের এনজাইম থাকে, সে তার মানে কি পাকস্থলীতে শুধুমাত্র প্রোটিন জাতীয় খাবারের পরিপাক সংঘটিত হয়, শর্করা এবং লিপিডের পরিপাক হয় না। তবে অনেক বইতে, কোনো কোনো বইতে লেখা আছে যে গ্যাস্ট্রিক জুসে সামান্য পরিমাণে লিপিড পরিপাককারী এনজাইম পাওয়া যায়, কিন্তু লিপিড পরিপাককারী এনজাইমগুলো আবার অ্যাসিডিক এনভায়রনমেন্টে কাজ করতে পারে না। তো পাকস্থলীতে কি থাকে? অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে। তো এনজাইম পাওয়া যাক অথবা না যাক, পাকস্থলীতে কিন্তু লিপিডের পরিপাক হয় না। যদি কিছু এনজাইম পাওয়া যায়ও, সেই এনজাইম কিন্তু কাজ করতে পারে না। কেন কাজ করতে পারে না? কারণ সেখানে হলো অ্যাসিডিক এনভায়রনমেন্ট। লিপিড পরিপাকী এনজাইমগুলো সাধারণত ক্ষারীয় পরিবারে সে কাজ করে। তার মানে আমরা বলতে পারি পাকস্থলীতে শুধুমাত্র প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হয়। সেটা একটা লিখতে পারো, সামান্য কিছু পরিমাণ লিপিড পরিপাকী এনজাইমও গ্যাস্ট্রিক জুসে পাওয়া যায়, তবে সেটা আহ, আহ, ইয়াতে কাজ করে কোথায়? ক্ষুদ্রান্ত্রিকে কাজ করে। সেই হিসেবে আমাদের পাকস্থলীতে প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হবে। তো এখানে আর শর্করা এবং লিপিডের কি হবে না? রাসায়নিক পরিপাক ঘটবে না, বাট যান্ত্রিক পরিপাক কিন্তু ঘটবে, মনে রাখবা। পাকস্থলীতে এই তিন ধরনের পেশি, শর্করা, প্রোটিন এবং লিপিড, তিন ধরনের খাবারেরই যান্ত্রিক পরিপাক সংঘটিত হয়। আহ, আর রাসায়নিক পরিপাক সংঘটিত হয় শুধুমাত্র প্রোটিনের। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে কিন্তু সবকিছু আসবে না একসাথে, যেটা আসবে শুধু সেটা লিখতে হবে। তাহলে এখানে যান্ত্রিক পরিপাক সম্পর্কে এখানে লেখা আছে, দেখো, চর্বিত খাদ্য অন্যান্য পথে পাকস্থলীতে প্রবেশের পর পাকস্থলীর তিনটি পেশি স্তর, কি ধরনের? বহিস্থ বাইরে অনুদৈর্ঘ্য পেশিগুলো থাকে বাইরের দিকে, আর মাঝখানে যেগুলো থাকে সেগুলো হচ্ছে বৃত্তাকার, আর একেবারে ভিতরের দিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে তীর্যক। এই তিন ধরনের পেশির সংকোচন প্রসারণের ফলে বোলাস গ্যাস্ট্রিক জুসের সাথে মিশ্রিত হয়ে অর্ধতরল একটা, আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে গ্যাস্ট্রিক জুসে, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? খাবারটাকে অম্লীয় করে ফেলে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের দুই কাজ। এক কাজ হলো এই খাবারের সাথে যদি কোনো জীবাণু ঢুকে পাকস্থলীতে, সেই জীবাণুকে ধ্বংস করা। আরেকটা কাজ হইলো এই খাবারটাকে, মুখগহ্বর থেকে আগত বোলাসকে সম্পূর্ণরূপে অম্লীয় খাবারে পরিণত করে। অম্লীয় খাবারে পরিণত না হলে ওই যে প্রোটিন জাতীয় যে এনজাইমগুলো নিঃসৃত হয়, সেই এনজাইমগুলো আবার নিষ্ক্রিয় হিসেবে খরিত হয়, এরা কিন্তু সক্রিয় হিসেবে খরিত হয় না। যেমন প্রোটিন জাতীয় এনজাইম কোনগুলা? একটা হচ্ছে পেপসিনোজেন এবং প্রোরেনিন। এই যে এটা পেপসিনোজেন এবং ক্লোরিন, এই দুটি এনজাইম হচ্ছে নিষ্ক্রিয় হিসেবে খরিত হয়। পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসলে সক্রিয় হয় এবং তার নাম হয় পেপসিন। তো পেপসিনের কাজ কি? প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করা। তো প্রোটিন আর পলিপেপটাইডের মধ্যে পার্থক্য কি? প্রোটিন হচ্ছে একটা সম্পূর্ণ অ্যামাইনো অ্যাসিডের চেইন। এটাকে যদি ধরো ধরো 100টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটা প্রোটিন হয়েছে, এই প্রোটিনটা তুমি খাইলা, খাওয়ার পরে পেপসিন কি করবে? এই 500টা অ্যামাইনো অ্যাসিডের চেইনটাকে ভেঙে মনে করো 5 টুকরা করে দিল, তাহলে 100টা অ্যামাইনো অ্যাসিড যুক্ত 5টা চেইন হইলো। এই চেইন গুলোকে বলা হয় পলিপেপটাইড চেইন। এরকম পলিপেপটাইড তৈরি করে। আর প্রোরেনিন কি? প্রোরেনিনের একই অবস্থা। এটা এই নিষ্ক্রিয় হিসেবে খরিত হয়। এটাও তোমার এর সাথে হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে রেনিন উৎপন্ন করে। রেনিনও কি করে? পেপসিনের যে কাজ, রেনিনেরও অনেকটা সেই কাজ। তবে রেনিন সাধারণত ওই অনেক বইতে লেখা আছে দুধের প্রোটিনকে করে, দুধের প্রোটিন কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে। তো দুধের যে প্রোটিন থাকে, এটা একটা এমসিকিউ, কিন্তু দুধের যে প্রোটিন থাকে তার নাম হচ্ছে কেসিন। হ্যাঁ। তো অনেকেই বলে কেসিন নাকি ভালো প্রোটিন না, এটা খুব একটা স্বাস্থ্যকর প্রোটিন না। এই কারণে অনেকেই এই কেসিনের দুটো সমস্যা, কেসিনের যে প্রোটিন থাকে সেটাও খুব একটা, এটা একটা সমস্যা, এটা খুব একটা হেলদি না। আর এটা হচ্ছে দুধের মধ্যে যে শর্করা থাকে ল্যাকটোজ, এটা এমসিকিউ দিয়ে, দুটো প্রশ্ন এমসিকিউ দিয়ে আসে। ল্যাকটোজ, দুধের শর্করাকে বলা হয় ল্যাকটোজ, আর দুধের প্রোটিনকে বলা হয় কেসিন। হ্যাঁ, অনেকের কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্স আছে, দুধ খাইলেই বদহজমে ভোগে, গ্যাস্ট্রিকে ভোগে, তারা কিন্তু দুধ খায় না। একইভাবে কেসিনও কিন্তু সমস্যা। মানে এই দুটা খুব একটা ভালো মানের জিনিস না আর কি, কেসিন ভালো প্রোটিন না। তো কেসিন যদি থাকে সেকে একে কি করে? ওই যে রেনিন কি করে? প্যারাকেসিন পরিণত করে। প্যারাকেসিন দইয়ের মতো, অর্থাৎ দুধ ভাঙলে যেরকম দই 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 হয়ে যায়, এরকম কেসিনটা ভেঙে দইয়ের মতো হয়ে যায়, তখন এটাকে বলে প্যারাকেসিন। এই প্যারাকেসিন তখন পেপসিনের কার্যকারিতা, পেপসিন আবার এখন তখন প্যারাকেসিনকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে। তবে এখানে প্রোটিওজ, পেপটন, পলিপেপটাইড, তোমাদের বইতে এরকম শব্দগুলো লেখা আছে। সেটা হলো কি, যেমন প্রোটিওজ, প্রোটিওজ হলো এক ধরনের মানে প্রোটিনের তুলনায় অধিক দ্রবণীয় প্রোটিন। পেপটনের একই অবস্থা, অধিক দ্রবণীয় প্রোটিন, বাট পলি মানে ভাঙে নাই আর কি, প্রোটিনটা ভেঙে পলিপেপটাইড হয়। বিষয়টা এমন, ধরো একটা কলা,
এখন যদি আমরা চামড়া ছিলে দিলাম, ছিলে কিন্তু মানে কাটলাম না, যে অবস্থা হয় তার মানে এটা খাওয়ার উপযোগী হয়েছে। এই পেপটনটা অনেকটা এই কলা ছিলার পর কলার মতো, মানে মোটামুটি প্রোটিনটা পানিতে অদ্রবণীয়। যখন প্রোটিনটা পানিতে দ্রবীভূত অবস্থা হয়, বাট কোথাও কোনো ভাঙে না, এনজাইম এনজাইম প্রোটিনকে ভাঙে না এখন পর্যন্ত, বাট এটা একটু পানিতে দ্রবীভূত অবস্থায় চলে গেছে, এই অবস্থাটাকে বলে পেপটন। আর পলিপেপটাইড হচ্ছে তখন যখন প্রোটিনটা ভেঙে কয়েকটা টুকরো হয়ে যাবে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড বিশিষ্ট অনেকগুলো টুকরো যখন হয়ে যাবে, এক একটা টুকরোকে বলা হয় পলিপেপটাইড। এখন এই পেপসিন এবং পেপসিন প্রোটিনকে প্রোটিওজ, পেপটন, পলিপেপটাইডে পরিণত করে। প্রোটিওজ এবং পেপটন হচ্ছে এখনো ভাগ পলিপেপটাইড হয় নাই, বাট মোটামুটি একটু পানিতে দ্রবীভূত অবস্থায় চলে গেছে, এটা মানে একটু পরিপাকের উপযোগী হয়ে গেছে। আর পলিপেপটাইড হচ্ছে প্রোটিন ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে। রেনিন এবং কেসিনের পেপসিনের এই কাজ ভেরি সিম্পল, এই দুটো এনজাইমের কাজ লিখবো, তবে বইতে মানে আরো কয়েকটা এনজাইম আছে। তো আমরা আমাদের যে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি, আমি মনে করি দুইটা এনজাইম লিখলেও তোমাদের নাম্বার পাওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে। আর যদি ওগুলা যদি আরো যে একটা আছে, যেমন কোলাজিনেজ আছে, একটা অবস্থা কোলাজেন হচ্ছে একটা প্রোটিন, কোলাজেনকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করবে, এরকম সব একই জিনিস। আরো দুই একটা এনজাইম আছে। লাস্টে দেখো আমি যেটা বলছি, অম্লীয় মাধ্যমে স্নেহ বিশিষ্ট করে এনজাইম কাজ করতে পারে না। তাহলে ওই যে যারা বলে যে কিছু কিছু বইতে লেখা আছে গ্যাস্ট্রিক জুসে লিপিড পরিপাককারী সামান্য পরিমাণে লিপিড পরিপাককারী এনজাইম পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু সেই এনজাইম অম্লীয় পরিবেশে, যে পাকস্থলীতে যেহেতু এসিডিক এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে কাজ করতে পারে না। তাহলে পাকস্থলীতে যে গ্যাস্ট্রিক লাইপেজ থাকে, তা একটা দুর্বল লিপোলাইটিক এনজাইম, এবং এরা স্নেহ পদার্থকে বিশ্লেষ করে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। এটা খুব সামান্য পরিমাণে হইতে পারে অথবা না হইতে পারে, এটা খুব বেশি রিমার্কেবল কিছু না। অনেক বইতে এটা একদম স্কিপ করে চলে গেছে, লেখাও নাই। কোনো কোনো বইতে এরকম কথা খালি লিখছে যে সামান্য পরিমাণে লিপোলাইটিক এনজাইম থাকে, সেটা সামান্য লিপিডকে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত করে। এটা খুবই মাইনর একটা জিনিস, এটা না লিখলেও যে কোনো সমস্যা হবে এমন না। তবে একটু মনে রাখতে হয়, ধরো অনেক সময় ধরো এটাকে বিবেচনায় নিয়ে যদি একটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন করে, সেক্ষেত্রে কিন্তু তোমরা সমস্যা হবে। যেমন মনে করো পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুসে কোন জাতীয় খাবারের পরিপাকে এনজাইম পাওয়া যায়, ক খ গ গ দিয়ে আসা, অবশ্যই সেটা প্রোটিন হবে। যদি এমন হয় 1 নম্বরে প্রোটিন, 2 নম্বরে লিপিড, 3 নম্বরে শর্করা দেয়, সেক্ষেত্রে আনসার কিন্তু 1 ও 2 হবে। কারণ এক তো আনসার হওয়ার কোনো সুযোগ নাই। যেখানে একটা আনসার হওয়ার সুযোগ আছে সেখানে অবশ্যই প্রোটিন হবে, যেখানে দুইটা আনসার হওয়ার সুযোগ আছে সেখানে প্রোটিনের পাশাপাশি লিপিড ধরতে হবে। এই তো ওই যে পেপসিনোজেন আর ওই যে ইনএক্টিভ মানে কি, এরকম মানে বোমার মতো আর কি, ওই যে বোমের কার্তুজটা খুললে যেরকম বোম ফুটে, তো এই প্রোটিন পরিপাকের এনজাইম গুলো এরকম একটা কার্তুজের মতো থাকে। তো এরা কি করে, কার্তুজটা যখন ভেঙে পড়ে তখন তারা সক্রিয় পায়। ওই যে নীল অংশটা যখন পড়ে যায়, তখন এই বাকি অংশটা হলো সক্রিয় অবস্থা, এরকম। তো আমার মনে হয় আজকে এখানে শেষ করা দরকার, অনেকটুকু হয়েছে। মানে তোমাদের আরো পড়াটোরা আছে, তো আমরা এই আশা করি 4-5 দিন টানা পড়াইলে তোমাদের ওটা শেষ হয়ে যাবে। কারণ টেস্ট পরীক্ষার আমি চাচ্ছি যে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে তোমরা পরীক্ষাতে যাও, আহ, এবং এবং সিলেবাস শেষ হয়ে গেল আর কি, নাহলে তো আক্ষেপ নিয়ে যাইতে হবে। তো সবাই কি অবস্থা, সবাই কি বলো, কি বুঝছো নি কোথাও কোনো কোন প্রশ্ন টশ্ন আছে কারো? হুম। স্যার না। তাহলে খাওয়া কি ভালো না? হ্যাঁ, বুঝি না। দুধ খাওয়া কি শরীরের জন্য ভালো না তাহলে? দুধ হচ্ছে, কিছু মানুষ আছে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তারা কিন্তু দুধ খায় না, খাইতে পারবেও না। খাইলে তো তার ওই যে বদহজম হবে, গ্যাস্ট্রিক হবে, ডায়রিয়া হবে, কোষ্ঠকাঠিন্য হবে, নানা রকম মানে পেটের গোলযোগ দেখা দিবে। আর ভালো না মন্দ এটা আসলে এগুলো নিয়ে অনেকে বলে ভালো, অনেকে তো এটাকে মানে খুবই আইডিয়াল খাবার হিসেবে খায়। আবার কিছু কিছু ডাক্তার আমি দেখছি তারা এটা নিষেধ করে। তবে আমি আমার ব্যক্তিগত কথা হলো, সব খাবারই কিন্তু ভালো, এবং তার কিছু প্রত্যেক খাবারে আবার নেগেটিভ সাইড ইফেক্ট আছে। ভাতও কিন্তু ভালো, আবার ভাত কিন্তু ভালো না। তো অনুরূপভাবে দুধও ভালো, মাংস কিন্তু ভালো। মাংস 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 তো শরীরের জন্য অতি প্রয়োজনীয় একটা জিনিস। কারণ মাংস না খেলে তো, আমরা প্রোটিন জাতীয় খাবারের উৎস হলো মাংস, সেই মাংস কিন্তু আবার খারাপ। তো সবকিছুর একটা মাত্রা আছে এবং সিচুয়েশন আছে, বয়স আছে। এই দুধের মধ্যে কি আছে, দুধের মধ্যে কিন্তু ক্যালসিয়ামের একটা ভালো সোর্স আছে দুধ কিন্তু। বাট কেসিন আবার ভালো প্রোটিন না, প্রোটিনের উৎস হিসেবে দুধ খাওয়া যাবে না। দুধ খাইতে হবে ক্যালসিয়ামের জন্য বা অন্যান্য ভিটামিন বা আরো অনেক গুরুত্বপূর্ণ নিউট্রিশন কিন্তু আছে। তো ভালো না বলে এটা খাওয়া বন্ধ করে দেওয়া আমার মনে হচ্ছে উপযুক্ত না। এটা ডিপেন্ড করবে মানে সিচুয়েশনের উপরে, আর অবশ্যই বেশি কোনো কিছু খাওয়া ভালো না। ঠিক আছে।
তবে দুধের ক্ষেত্রে যে বিতর্কটা এড়ানোর জন্য যেটা করা যেতে পারে, যেমন ধরো অনেক অনেক কোনো কোনো ডাক্তার আমি শুনছি দুধ খেতে নিষেধ করে, হ্যাঁ, তারা ওই কেসিনের কারণে এবং ল্যাকটোজের কারণে। তো তাদের কথা যদি বিবেচনায় নেই, তো দুধের মধ্যে তো অনেক পুষ্টিকর উপাদান আছে, সেটার কি হবে? সে পুষ্টি আমরা কোথা থেকে পাবো? সে বিকল্প তো নাই। সেক্ষেত্রে দুধকে কনভার্ট করে বিভিন্ন, যেমন দুধকে দধিতে কনভার্ট করা যায়। দুধকে যদি দধিতে কনভার্ট করা হয়, সেক্ষেত্রে ল্যাকটোজটা কিন্তু থাকে না, জানো তো নাকি? দুধ যখন দধি হয়ে যাবে তখন ল্যাকটোজ কি হয়ে যায় বলতো? ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, গুড, ল্যাকটিক অ্যাসিড হয়ে যায়, ঠিক না? তার মানে ল্যাকটোজ শেষ। তারপরে কেসিনটাও নষ্ট হয়ে যায়। আবার তার মানে দধি হিসেবে খেতে পারো, তাহলে কি পুষ্টি উপাদান গুলো পাইলা, আর যে দুটা খারাপ জিনিস সে দুটা কিন্তু নষ্ট হয়ে যায়। আবার দুধ থেকে কি হয়? ঘি হয়, পনির হয়, এটা হয়, ওটা হয়, নানা কিছু হয়। দুধজাত যে পদার্থগুলো, বিশেষ করে পার্মেন্টেড করে, দুধকে যদি পার্মেন্টেড করে খাওয়া যায়, তাহলে কিন্তু ক্ষতিকর যে রিস্কটা আছে সেটা কিন্তু আর থাকে না। মানে ল্যাকটোজটাও থাকে না, কেসিনটাও থাকে না। সেক্ষেত্রে কিন্তু তুমি বিনা টেনশনে খেতে পারো। তো সরাসরি দুধও খাওয়া যায়, তবে সেটা অবশ্যই আমার মনে হয় মাত্রা বুঝে টুঝে খাওয়া উচিত, এবং নিজের কোনো ক্ষতি টতি হচ্ছে কিনা, বিশেষ করে পেটের কোনো গোলযোগ হচ্ছে কিনা সেটা বুঝে খেতে হবে। আর সব বিতর্ক এড়িয়ে খেতে চাইলে দুধকে কনভার্ট করে ফেলতে হবে। হ্যাঁ, দই বানিয়ে ফেলতে হবে, একদম সহজ হিসাব। দই বানিয়ে ফেললে কোনো টেনশন ছাড়া দই বানিয়ে ফেলতে পারবা। অথবা ঘি বানিয়ে ফেলতে পারলে, ঘি কিন্তু আবার কি, দুধ দুধ সরাসরি দুধ খাওয়া আর ঘি খাওয়ার মধ্যে অনেক তফাৎ। ঘি কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা জিনিস। হ্যাঁ, ঘি কি করে, আমরা আমাদের যে যে এলডিএল, বিশেষ করে যে বলো না কোলেস্ট্রল বেড়ে গেছে, কোলেস্ট্রল বেড়ে গেছে, এলডিএল এবং এইচডিএল দুইটা কোলেস্ট্রল আছে। এর মধ্যে ঘি কিন্তু এলডিএল কে এইচডিএল কনভার্ট করতে সাহায্য করে। হ্যাঁ, হিসেবে দুধের দুধের বিকল্প হিসেবে এটাকে আমি মনে করি ঘি এবং দই এই দুইটা ফর্মে খাওয়া উচিত। তাহলে তোমার কোনো ধরনের নেগেটিভ ইফেক্টও পড়ে না। আর এগুলার পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি। সরাসরি দুধ খেলে যতটুকু বেনিফিট পাওয়া যায়, দই খেলে কিন্তু আরো কয়েকটা বেনিফিট পাওয়া যায়। যেমন কি, দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে, তার মানে আমাদের পাকস্থলীর অ্যাসিডিটি বাড়াতে সাহায্য করে দই। তার মানে পরিপাক প্রক্রিয়াকে ভালো রাখে। আর হচ্ছে দধির মধ্যে কি আছে? প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আছে, উপকারী ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের পাকস্থলীর জন্য, গাট হেলথের জন্য অতীব জরুরি। তো সেক্ষেত্রে সরাসরি দই কেন খাবো? যেহেতু দই, সরি, দুধের মধ্যে যেহেতু কিছু রিস্ক আছে, এবং এই রিস্কটা অ্যাভয়েড করে দই দই বানালে এই রিস্কটা চলে যাচ্ছে, আবার সাথে সাথে কিছু এক্সট্রা বেনিফিট যুক্ত হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে ওই সরাসরি দুধ না খেয়ে দধিতে কনভার্ট করা হচ্ছে। এবং সবারই মানে কিভাবে দধি বানাইতে হয়, এখন বাজারে আমরা ওই সবাই টাকা পয়সা খরচ করে দধি টধি কিনে নিয়ে আসি। আমার ধারণা দধিগুলো ঠিক না। এখন কিন্তু দধি কিন্তু মেকানিক্যাল প্রসেসে তৈরি করা যায়, জানো তো? বিভিন্ন মেশিন টেশিন বের হয়েছে। অথবা অনেকে ওই যে ইয়া দেয়, ভিনেগার বা ওই যে লেবু টেবু দিলে দুধ দুধ জমাট বেঁধে যায়, তখন এটাকে ভালো করে কি বলা যায়, মেশিনে ইয়া দিয়া, মানে ফেটিয়ে ফাটিয়ে দধির মতো তৈরি করে ফেলে। সেটা কিন্তু কাজ হবে না, কারণ সেখানে প্রোবায়োটিক থাকবে না, এবং সেখানকার ল্যাকটোজও কিন্তু নষ্ট হয় নাই। এবং এর ধরনের, এবং এর সাথে আরো চিনি মিশিয়েছে। হ্যাঁ, ওরা আর্টিফিশিয়াল সুগার মিশিয়েছে। আর তার মানে কি, এ, সরাসরি দুধ খাওয়ার সাথে এটা আরো জঘন্য। সরাসরি দুধ বরং অনেক ভালো, ঠিক না? তো এখন দোকানে যারা দধি বিক্রি করে, এরা অবশ্যই দধিটা উপকারী তখনই হবে যখন এটা বায়োলজিক্যাল প্রসেসে তৈরি হবে। বায়োলজিক্যাল প্রসেস বলতে বোঝা যাচ্ছে ব্যাকটেরিয়ার সাহায্যে। ব্যাকটেরিয়ার সাহায্যে যদি দুধকে দধিতে কনভার্ট করা যায়, সেটা, সেই ফর্মের দুধ খাওয়াটা হচ্ছে বেস্ট। এবং আরেকটা ফর্মেট হলো তোমার ঘি। ঘি হলে কোলেস্ট্রল কমে, এলডিএল কমে। এবং ঘি খেলে কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট এনার্জি পাবো। কারণ আমরা জানি 1 গ্রাম গ্লুকোজ থেকে শক্তি পাওয়া যায় 4 কিলো ক্যালোরি। আর 1 গ্রাম ফ্যাট থেকে, 1 গ্রাম ঘি থেকে শক্তি পাওয়া যায় 9 কিলো ক্যালোরি। সব ফ্যাট কিন্তু ভালো না, ঘির ফ্যাটটা কিন্তু ভালো। এবং শরীর এনার্জি দিবে। যারা ঘি খাবে ডেলি, শারীরিক দুর্বল থাকলে বা অনেক শক্তি পাওয়া যাবে। এবং তোমার ওই যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিন্তু খাওয়ার ইয়াটাও কমে যাবে, কারণ তোমার বডিতে যখন প্রচুর এনার্জি থাকবে, তখন তোমার খাবারের চাহিদা কমে যাবে। চাহিদা কমে গেলে আমরা যে শর্করা খেয়ে টেয়ে এখন মোটা হয়ে যাচ্ছি, ডায়াবেটিস হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের রোগ টোগ হচ্ছে শর্করা খাবার, অতিরিক্ত শর্করা খাবারের কারণে। সেটাও কিন্তু চেক দেওয়া যাবে ঘি খেলে। কারণ ঘি খেলে তোমার এনার্জি, শরীরে প্রচুর এনার্জি থাকবে, এবং তোমার খাবারের চাহিদা কমবে। চাহিদা কমা মানে কি, ভাত টাত রুটি আলু এগুলা বিস্কিট এগুলো কম খাবে। কম খালি শর্করার আমাদের বডিতে কম ঢুকবে। তো এখন দুধ ভালো মন্দ, এটা ভালো না মন্দ এটা আসলে বলাটা কঠিন। হ্যাঁ, কারণ এটা নিয়ে বিতর্ক আছে, কে বলে ভালো কে বলে খারাপ। কিন্তু আমার মনে হয় কারো কথা আমরা বিবেচনা না নিয়ে আমরা যদি দুধকে দুটো ফর্মে খাই, তাহলে কিন্তু সব বিতর্কে অবসান হয় একদিকে, অন্যদিকে দুধের কিন্তু ওই যে কি বলা যায়, অতিরিক্ত বেনিফিট পাওয়া যাচ্ছে। কারণ একদিকে দধির মধ্যে অ্যাসিড হয়ে গেল, ল্যাকটোজটা কনভার্ট হয়ে অ্যাসিড হয়ে গেছে। অ্যাসিড আমাদের পাকস্থলীর অ্যাসিডিটি বাড়াচ্ছে।
আর অন্যদিকে প্রোবায়োটিকের উৎস একটা ভালো উৎস হচ্ছে দই, তবে সেটা অবশ্যই বায়োলজিক্যাল প্রসেস হইতে হবে। দোকান থেকে কিনে আনলে এটা হয়ে যাবে এমন কিন্তু নিশ্চয়তা নাই, বরং দোকানের দধিটা আহ কি যে দিছে এটা তো আর আমরা জানি না। এটা যদি বায়োলজিক্যাল প্রসেসে তৈরি না করে মেকানিক্যাল প্রসেসে তৈরি করে, তাহলে এটা কিন্তু সরাসরি দুধ খেলে যে ক্ষতি হওয়ার কথা তার চেয়ে কয়েক গুণ বেশি ক্ষতি হবে কিন্তু এই মেকানিক্যাল প্রসেসে, কারণ সেখানে ল্যাকটোজও থেকে যাবে, কেসিনও থেকে যাবে, এবং সেখানে কোনো প্রোবায়োটিকও আসবে না। তারপরে উম, আর কি ওই ল্যাকটোজ ইনটলারেন্স যাদের সেটাও থেকে যাবে, ল্যাকটোজও থেকে যাবে, মেকানিক্যাল প্রসেসে হবে এরকম আর কি। আশা করি বুঝতে পারছো দইয়ের বিষয়টা, দুধের বিষয়টা। ঠিক আছে। জি জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখানে শেষ জি করি। হ্যাঁ, স্যার। জি স্যার। আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম স্যার। থ্যাংক ইউ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।